রুলস না পড়েও তুই চাইলে ইংরেজিতে তুমি 90% বেশি নাম্বার পেতে পারবো। আমি নিজে সবসময় পরীক্ষা পাই যে 4টা সিক্রেট স্ট্র্যাটেজির মাধ্যমে আমি ইংরেজিতে রুলস না পড়েই সবসময় বাজিমাত করতাম। রুলস মুখস্থ না করে ইংরেজিতে কি ভালো করা সম্ভব? ইংরেজিতে 90+ নাম্বার পাওয়া সম্ভব? অনেকটা শুনে আজগুবি গল্প মনে হইলো, বাট তোমার সামনে যে পার্সনটা আমি বসে আছি, আমি ডাক্তার সৈকত ইসলাম। সত্যি কথা বলতে তুমি বিশ্বাস করবা কিনা আমি জানি না, যারা আমার স্টুডেন্ট বা যারা আমাকে চিনে তারা জানে যে আমি অনেস্টলি ইংরেজিতে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি খুব বেশি রুলস আসলে আমি জানি না, আমি পারিও না। তুমি আমাকে একটা রুলস ভালোভাবে জিজ্ঞেস করো, আমি সেটা আসলে বলতে পারবো না সেই রুলসটা কি। বাট তুমি আমাকে একটা ইংলিশ সেন্টেন্স দাও, সেই সেন্টেন্সটা আমি তোমাকে সলভ করে দিব, এবং সেই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি অর্থ বোঝাচ্ছে সেটাও আমি তোমাকে বুঝাই দিব। তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা শুধু তোমার সমস্যা না, সেটা সারা বাংলাদেশের মানুষের সমস্যা। সেটা হলো যে ভাইয়া, ইংরেজি রুলস পড়তে গেলে প্র্যাকটিস করতে পারি না। অর্থাৎ দেখা যায় রুলস পড়তে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিস করতে গেলে পারি না। আবার প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে তখনও পারতেছি না। তো অ্যাকচুয়ালি করবোটা কি? রুলস না পড়েও তুই চাইলে ইংরেজিতে তুমি 90%-এর বেশি নাম্বার পেতে পারবো। আমি নিজে সবসময় পরীক্ষা পাইতাম। তো আজকে সেই 4টা সিক্রেট স্ট্র্যাটেজি আমি তোমাকে শেয়ার করবো। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার এই সিক্রেট শেয়ার করতেছি, যে 4টা সিক্রেট স্ট্র্যাটেজির মাধ্যমে আমি ইংরেজিতে রুলস না পড়েই সবসময় বাজিমাত করতাম। এবং আমি আমার স্কুলে সব সময় একটা সাবজেক্ট, এটা হাইস্ট নাম্বার হচ্ছে আমার দখলে ছিল, সেটা হচ্ছে ইংরেজি। যে একটা সাবজেক্ট আমি জানতাম যে এটার নাম্বার কখনোই, এটা আমার দখল থেকে এটা যাবে না, এবং এটা টিচাররাও জানতো। সো দেখো, ইংরেজিতে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা রুলস পড়ো, এবং তোমাদের টিচারও রুলস পড়ায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, তুমি রুলস পড়ে কোনোদিন আসলে ইংরেজি শিখতে পারবে না। তোমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন ধরতে হবে। তুমি রুলস না পড়ে প্যাটার্ন ধরতে হবে, বা প্যাটার্নটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিভাবে হচ্ছে, বাট অথবা তোমার সেন্টেন্সের অর্থটা কি। এখন কথা হলো ভাইয়া, অর্থ বোঝার জন্য কি ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফাটায় ফেলবো? ওয়ার্ড মিনিং পড়তে পড়তে জীবন দিয়ে দিব? না। তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থটা কি। তোমাকে এক্সাক্ট অর্থ তোমাকে জানার দরকার নাই। ওকে, এই জন্য যে কাজটা করবা সেটা হলো, ধরো তুমি প্রিপোজিশন পড়বা, তুমি প্রিপোজিশনের বিগত সালের কোশ্চেন গুলো জাস্ট একবার সলভ করো। প্রথমে দেখে দেখে সলভ করো। দেখবা দেখে দেখে সলভ করলে দেখবা যে কিছু কমন প্যাটার্ন তুমি সেখানে খেয়াল করবা। যেমন ধরো গুড এট, তারপরে ব্যাড এট, হ্যাঁ, তারপরে অর্থাৎ সে ভালো দক্ষ যখন বোঝায় তখন কি অ্যাড বসে। সো এরকম প্যাটার্ন দেখবা যে কিছু কমন প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো দেখবা যে একটার সাথে আরেকটা মিলে যাবে। অর্থাৎ তুমি যখন ধরো 20টা কোশ্চেন সলভ করবা, এরপরে দেখবা যে তোমার প্যাটার্ন গুলো রিপিট হচ্ছে। তো তুমি এই প্যাটার্ন গুলো খেয়াল করা ট্রাই করবে একটা সেন্টেন্সের মধ্যে। যেমন হি ইজ গুড এট, ধরো ফুটবল। তোমার জানার দরকার নাই যে সে আসলে ফুটবলে দক্ষ বা এরকম কিছু বোঝাচ্ছে বা ভালো বোঝাচ্ছে। তুমি এতটুকু বোঝা যে এটা, এই সেন্টেন্সটাকে একটা পজিটিভ ভাইব দিচ্ছে নাকি একটা নেগেটিভ ভাইব দিচ্ছে। ইংরেজিতে ভালো করার জন্য তুমি যদি বুঝতে পারো যে একটা সেন্টেন্স তোমাকে পজিটিভ ভাইব দিচ্ছে না নেগেটিভ ভাইব দিচ্ছে, দ্যাটস এনাফ। তোমাকে রুলস জানতে হবে না, অর্থ জানতে হবে না, জাস্ট তুমি আইদার এটা পজিটিভ ভাইব দিচ্ছে না নেগেটিভ ভাইব দিচ্ছে, যদি এতটুকু তুমি বুঝতে পারো তোমার জন্য এনাফ। তো তোমরা যে কাজটা করবা, একটা টপিকে আগে হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলা দরকার হলে দেখে দেখে সলভ করবা। তারপর সেখানে খেয়াল করবা যে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নে কোশ্চেনটা করা হচ্ছে, বা কোন প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে। সেই প্যাটার্নটা অনুসারে তুমি কি করবা, নিজের মাথার মধ্যে সেট করা ট্রাই করবা। এভাবে দেখবা যে একটা সময় পরে তোমার মাথার মধ্যে প্যাটার্ন গুলো সেট হয়ে যাবে। অর্থাৎ তুমি রুলস মুখস্থ না করে তুমি কিন্তু ইজিলি আনসার করতে পারবা। ওকে, সো তাহলে প্রথম যে অস্ত্রটা সেটা কি? সেটা হলো যে আমরা রুলস পড়বো বাট কম, আমরা প্র্যাকটিসটা বেশি করব। তারপর যেখানে ধরো আটকাবা, সেই জায়গার রুলসটা তুমি ভেতর থেকে খুঁজে পড়ে নিবা। অর্থাৎ সব রুলস তোমার একদম শুরু থেকেই পড়ার দরকার নাই। ওকে, তাহলে মোর প্র্যাকটিস, অল্প অল্প রুলস, এটা হলো স্ট্র্যাটেজি। দরকার হলে দেখে 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 প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিসে কি খেয়াল করব, প্যাটার্ন খেয়াল করব। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হলো প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের ক্ষেত্রে তুমি একটা মেথড ইউজ করতে পারো, যেটাকে আমি বলি দ্য স্যান্ডউইচ মেথড। অ্যাকচুয়ালি স্যান্ডউইচ মেথডে আমরা যে কাজটা করি, আমরা এক জাতীয় প্যারাগ্রাফ কম্পোজিশন গুলাকে একটা প্যাটার্নে নিয়ে আসি। ধরো সামাজিক সমস্যা জাতীয় যে প্যারাগ্রাফ কম্পোজিশন গুলা, যেমন ধরো লোডশেডিং, তারপরে তোমার ট্রাফিক জ্যাম, তারপরে প্রাইস হাইক, ওয়াটার পলিউশন,
এগুলা এক টাইপের সামাজিক সমস্যা। সো এই ধরনের অর্থাৎ এক জাতীয় সামাজিক সমস্যাগুলোকে যখন তুমি একটা প্যাটার্নে নিয়ে আসতে পারবা, এদেরকে লেখার ধরনও কিন্তু অনেকটা একই রকম। ধরো এদের বেসিক্যালি তিনটা অংশ থাকে, একটা হলো তোমার ইন্ট্রোডাকশন থাকবে, হেডিং থাকবে, 2 নম্বরে যেটা আসবে বডি, বডিতে কজ এবং ইফেক্ট থাকবে, মানে এটার কেন হয় এবং এটার অ্যাকচুয়ালি মানে প্রভাবটা কি, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কনক্লুশন অথবা সলিউশন, যে এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়। এখন কথা হলো, এই বিষয়গুলো জানার জন্য তোমাদের খুব বেশি আসলে বই পড়তে হবে ব্যাপারটা এমন না। তুমি ধরো শুয়ে শুয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো যে আচ্ছা, বাংলাদেশে ট্রাফিক জ্যাম কেন হয়, আচ্ছা এই সমস্যার সমাধানের উপায়টা কি, এভাবে জিজ্ঞেস করো, সে তোমাকে বাংলায় বলবে। তারপর এই বাংলাটাকে ইংলিশে লেখা তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। সো বাংলাটাকে অ্যাকচুয়ালি ইংলিশে কিভাবে লিখবা সেই মেথড আমি তোমাকে শিখাই দিব। এজন্য কমেন্ট সেকশনে লিখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখো কমেন্ট সেকশনে, সেই মেথড আমি তোমাকে শিখাই দিব যে কিভাবে অ্যাকচুয়ালি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় খুব ইজিলি। ওকে, সো এটা গেল আমার 2 নাম্বার উইফন। 3 নাম্বার যে উইফনটা সেটা হচ্ছে যে পাওয়ারফুল, অর্থাৎ পাওয়ারফুল কানেক্টর ইউজ করা। ধরো একটা প্যারাগ্রাফের মধ্যে তোমরা যেটা করো, তোমরা আহ, বেশ মানে বেসিক কিছু দেখা যায় কথা ইউজ করো, এন্ড তারপরে বাট, বাট তুমি যদি পাওয়ারফুল কিছু কানেক্টর ইউজ করো, ধরো ফার্দার মোর, কনসিকুয়েন্টলি, তারপর হচ্ছে যে তোমার ইন ইন কন্ট্রাস্ট, নেভার দ্য লেস, এরকম পাওয়ারফুল যদি ওয়ার্ড গুলো ইউজ করতে পারো, তাহলে তোমার লেখার সৌন্দর্য কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ওকে, সো এই পাওয়ারফুল কানেক্টর গুলো তোমাকে ইউজ করা কি শিখতে হবে, এগুলো তোমার লেখার সৌন্দর্যকে বাড়িয়ে দিবে। 4 নাম্বার, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নাম্বার সেটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ইজ দ্য কি। দেখো প্রেজেন্টেশন তোমার যত সুন্দর হবে, তোমার নাম্বারটা তত বেশি বাড়বে। এখন অনেকে প্রেজেন্টেশন বলতে মনে করে যে লেখা সুন্দর হইতে হবে, ব্যাপারটা এমন না। দেখো একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে তোমার স্পেস গুলা যাতে ক্লিয়ার থাকে, ভালো স্পেস থাকে, প্রতিটা তোমার মানে লেটার বা প্রতিটা ওয়ার্ড যাতে সুন্দর করে বোঝা যায়, টিচার যাতে পড়তে পারে, ঠিক আছে। সো এরকম তুমি হচ্ছে তোমার লেখার ক্ষেত্রে তুমি হচ্ছে কিছু প্যাটার্ন মেনটেন করবা। সো অ্যাকচুয়ালি কোন প্যাটার্নে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় এবং একটা খাতার ধরনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, তুমি তুমি যদি সেটা জানতে চাও, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে লিখো প্যাটার্ন। আমি তোমাকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও এই টপিকের উপর বানাবো যে অ্যাকচুয়ালি একটা খাতাকে কিভাবে প্রেজেন্ট করলে টিচার তোমাকে ভালো নাম্বার দিবে। সো ইংলিশ গ্রামারে ভালো করতে হলে অ্যাকচুয়ালি কি করতে হবে, এই 4টা টিপস, এই 4টা টিপস যদি তুমি মেনে চলতে পারো, ইনশাল্লাহ ইংলিশ গ্রামার এবং ইংলিশে তুমি 90% নাম্বার কিন্তু ক্যারি করতে পারবা। মনে রাখবা, রুলস পড়ে কেউ কখনো ইংলিশ গ্রামার পারে না। কেন? কারণ যারা ইংল্যান্ডের মানুষ তারা কখনো আসলে রুলস পড়ে তাদের মাতৃভাষা শিখে নাই। যারা বাংলাদেশের মানুষ, তুমি কখনো রুলস পড়ে তোমার বাংলা ভাষা শিখো নাই, তুমি তোমার মায়ের কাছ থেকে শিখছো, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে, বাবার কাছ থেকে শিখছো, পরিবারের কাছ থেকে শিখছো। তো একটা ভাষা শিখতে হয় প্র্যাকটিসের মাধ্যমে, একটা ভাষা কখনো রুলস দিয়ে শেখা যায় না। ওকে, আই থিঙ্ক তোমরা অ্যাকচুয়ালি আমার থিঙ্কিংটা বুঝতে পারছো। যদি আমার থিঙ্কিংটা বুঝতে পারো, ইনশাল্লাহ তোমার প্রবলেম সলভ হবেই এই 4টা সিক্রেট মেথডের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।